নিক সম্মতি জানিয়ে বলে। হ্যাঁ। অ্যানি এবার ঠোঁট ভিজিয়ে বলে, আফ্রিকার গ্যাংস্টার আপনি, সেখান থেকে আফ্রিকা শব্দটা তুলে নিলাম। আপনার নাম হচ্ছে নিক জেভরান। যেখান থেকে জেভরান মানে জেব্রা শব্দটা তুলে নিলাম। তুলে নেওয়া শব্দগুলো মিলিত করে বাক্য গঠন হয় আফ্রিকার জেব্রা। নিক জেভরান নয়, আফ্রিকার জেব্রা আপনি। নিক হতভম্ব ন্যায় তাকিয়ে থাকে অ্যানির দিকে। চিতাবাঘ, জানোয়ার, নরপশু, নরপিশাচ শব্দগুলো মানা যায়, বাট এই আফ্রিকার জেব্রা। নিক চোয়াল শক্ত করে অ্যানিকে কিছু বলতে যাবে, তার আগে অ্যানি নিকের ঠোঁট চেপে ধরে নিজের ছোট্ট ছোট আঙ্গুলের সাহায্যে। নিজের মুখটা একদম নিকের মুখের নিকটে নিয়ে আসে, ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। অ্যানি ফিসফিস করে বলে, আজ তো আপনার মাফিয়া মিটিং, প্লিজ আর আঘাত করবেন না। পুরো শরীরে এমনিতে প্রচুর ব্যথা করছে, একটু রেস্ট নিব। আপনার সাথে না হলে লড়াই করতে পারবো না। নেতিয়ে পড়লে আমার চলবে না। নিজের কাজে যান, আমাকে রেস্ট নিতে দিন। ভ্রু নাচিয়ে বলে। রিজেক্ট করছো বেবি গার্ল? অ্যানি গম্ভীর নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ বলবো না, কারণ হ্যাঁ বললে চিতাবাঘের মতো পুনরায় ঝাঁপিয়ে পড়বেন। তাই আপাতত ইচ্ছের বিরুদ্ধে না এর আওয়াজ তুলছি। রিজেক্ট করিনি, শান্ত থাকুন। খুব দুর্বল হয়ে আছি, বিশ্রাম নিতে চাই। নিক অ্যানির ক্লান্ত মুখটার দিকে তাকায়। অ্যানি কথাটা বলে একপাশে শুয়ে পড়ে। নিক কিছু বলল না। আধা ঘন্টার ভেতরে রেডি হয়ে রুম ত্যাগ করে। নিক চলে গেছে অনুভব করতে অ্যানির চোখ খুলে অধৈর্য হয়ে চিত্রামাসির অপেক্ষা করতে থাকে। অশান্ত হয়ে ছটফট করতে করতে নিজের ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণের মধ্যে চিত্রা অ্যানির রুমে আসে, তার মুখে ভয় আর আতঙ্ক, কাঁপছে পুরো শরীর। অ্যানি চিত্রাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে, হাসি দিয়ে বলে, থ্যাংক গড আপনি এসেছেন। চিত্রা বেপরোয়াভাবে বলে। কি করতে হবে? অ্যানি রহস্যময় হাসি দিয়ে বলে, ১,৫০০ লাড্ডু বানাতে বলুন প্রতিটা স্টাফকে। চিত্রা কপাল কুঁচকে বলে। এত লাড্ডু কাজের জন্য? অ্যানি মুচকি হেসে বলে, বাড়ির চারপাশে ১,০০০ গার্ডের মত আছে, আর বাকি ৫০০ লাড্ডু স্টাফ ও অন্যদের জন্য। চিত্রা শুকনো ঢোক গিলে বলে। এত লাড্ডু দিয়ে কি করবে? অ্যানি এদিক সেদিক তাকায় তীক্ষ্ণ চোখে। সিসি ক্যামেরা লাগানো রুমে, তাই স্বাভাবিক ভঙ্গিমায় মাথা নিচু করে বলে, আজ সন্ধ্যা দেখতে পারবেন নিক জেভরানের নাকের উপর দিয়ে আমি আনাস্থাসিয়া অ্যানি গুটি চালাবো। চিত্রা ঢোক গিলল। সিসি ক্যামেরার কথা চিন্তা করে তেমন রিয়াকশন করল না, মাথা নিচু করে শান্ত ভঙ্গিমায় বাহির হয়ে যায়। অ্যানি চাদরের নিচে মুখ লুকিয়ে রহস্যময়ভাবে হাসে। আরিশ একজন স্টাফকে কফির আদেশ দিয়ে নিচের রুমে চলে যায়। একসাথে ৭ জনকে কুপিয়ে এসেছে, শার্টে রক্ত লেগে লাল হয়ে আছে। এই মুহূর্তে শাওয়ার নেওয়া প্রয়োজন। প্রায় আধা ঘন্টা নিয়ে শাওয়ার শেষ করে একটা চেয়ারে হেলান দিয়ে বসে, কোমরে একটা টাওয়েল প্যাঁচানো, খালি গা থেকে পানি পড়ছে। দরজার টোকা পড়তে গম্ভীর হয়ে বলে, কাম। আরিশ হাত ভাড়ায় কফি নেওয়ার জন্য। হুট করে হাতে গরম কিছু পড়াতে ছটফটিয়ে ওঠে। রক্তাক্ত চোখ নিয়ে তাকায় সেদিকে। নাজনীকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলে। রাগে চোয়াল শক্ত করে উঠে দাঁড়াতে যাবে, তার আগে নাজনী বুকের উপরে হাত রেখে বসিয়ে দেয়। আরিশের হাত ধরে অধৈর্য ভঙ্গিতে অসহায় কণ্ঠে বলে, সরি স্বামীজান, আমি একটুও দেখতে পাইনি। ইস, ব্যথা হচ্ছে বুঝি, চলুন মলম লাগিয়ে দিই। নাজনীর অভিনয়ে আরিশের রাগ কন্ট্রোল করছে। আচমকা হ্যাচকা টানে উড়ুর উপরে বসে শক্ত করে চেপে ধরে। নাজনী ব্যথা পেলেও মুচকি হাসি বজায় রাখে। নাবিদ নাজনীর বাম হাতটা শক্তভাবে চেপে ধরে বলে, পাগল মেয়ে, পাগলামি কেন করছিস আমার সাথে? না পারছি মেরে ফেলতে, আর না পারছি সহ্য করতে। নাজনী গম্ভীর হয়ে ওঠে। নাবিদের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, আপনার আত্মা কাঁপেনি? নিজের বউকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন?
আরিশ নাজলিকে ধাক্কা মেরে দেয়। নাজলি ছিটকে গিয়ে মেঝেতে পড়ে। ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে মেয়েটা। মাথাটা গিয়ে একটা শক্ত বস্তুর সাথে আঘাত খায়, তবে রক্ত বের হয় না, সাথে সাথে ফুলে ওঠে। নাজলি মাথায় হাত দিয়ে রেগে যায়, তবে চোখ বন্ধ করে রাগটাকে শান্ত করে রাখে। রাগে কাঁপতে থাকা আরিশের দিকে তাকায়। এরপর চোখ ছোট ছোট করে কপালে হাত দিয়ে পড়ে। আরিশ চোয়াল শক্ত করে বলে, এই উছিলায় মেয়ের মরে গেলে শান্তি পেতাম ইডিয়েট। নাজলি মুচকি হেসে দাঁড়ায়, লাজুক হেসে বলে, এমন অলক্ষণে কথা বলতে নেই স্বামীজান, আমাদের 30টা বাচ্চা মাহারা হয়ে যাবে। আরিশ হতভম্ব হয়ে যায় নাজলির কথায়। অবাক হয়ে চেঁচিয়ে ওঠে। হোয়াট? নাজলি সামান্য রাগ দেখিয়ে বলে, কথায় কথায় এভাবে ধমক দিবেন না, শুধু শুধু শব্দ দূষণ করছেন। বাচ্চার কথা বলেছি, চেঁচাচ্ছেন কেন? আরিশ আর সহ্য করতে পারে না, চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টেনে বলে, জাস্ট শাট আপ, রাগিও না। সত্যি বলছি, বহু কষ্টে নিয়ন্ত্রণে রাখি। তোমাকে জাস্ট আমাদের প্রয়োজন, না হলে আরিশকে জ্বালানোর শাস্তি তুমি প্রথম দিনেই পেয়ে যেতে। আপনি সত্যি নাস্তানাবুদ হচ্ছেন? খুব গর্ব হচ্ছে আমার নিজের ওপর। যাদের ইশারায় পুরো আফ্রিকা থতমত খায়, তাদের মধ্যে একজনকে তো আমি নাস্তানাবুদ করতে পারছি। এই সুখ আপনাকে বলে বোঝাতে পারবো না। আরিশ সামান্য ঠোঁট বাঁকায়। নাজলি আরিশের দিকে এক পলক তাকিয়ে বলে, আমি আপনার বউ, ঠিক আছে? আমিও মানি সেটা, তাই বলে শুধু টাওয়াল পেঁচিয়ে চলে আসবেন? আমার লজ্জা লাগে তো। আরিশ ভ্রু নাচিয়ে বলে। তোমার মতো বেশ লজ্জা আছে। নাজলি লাজুক হেসে বলে, আপনার চাঁদ মামা চেপে ধরেছি, ঠিক আছে, তাই বলে লজ্জা থাকবে না? এটা কি ধরনের কথা? আরিশ কথা বলার ভাষা হারিয়ে ফেলে। এই মেয়ের সাথে থাকলে সত্যি সত্যি অঘটন ঘটিয়ে ফেলবে। আরিশ রাগে নাজলির হাত চেপে ধরে, এরপর এক ধাক্কায় রুম থেকে বের করে দেয়। সামান্য অ্যালার্ট দিয়ে বলে, আমার চারপাশে যাতে কোনোদিন না দেখি, আবার উত্তক্ত করতে আসলে গলায় ছুরি বসিয়ে দেব। আরিশ কথাটা বলে ঠাস করে মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। নাজলি বাঁকা হেসে বলে, আপনাকে না জ্বালালে কিভাবে হবে ক্রিমিনাল লিডার আরিশ? শান্ত হয়ে বসে থাকার মেয়ে আমি নই। জানি আমাকে প্রাণে মারবেন না, এমনভাবে জ্বালাবো যে এখানে আসাও আপনার জন্য অতিষ্ঠ হয়ে পড়বে। উত্তপ্ত দুপুর। ব্ল্যাক গ্লাস মিনারের কাছে প্রতিফলিত চাঁদের রূপালী রেখা। মিনারের নিচে নীরবতার গহ্বরে দাঁড়িয়ে আছে এক ভয়াল উপস্থিতি, গ্যাংস্টার বস। নিকের ঠোঁটের করে অদ্ভুত এক নির্লিপ্ততা। ধূসর চোখে মৃত্যুর নীল আগুন জ্বলে ওঠে। পাশে দুই বিশ্বস্ত সঙ্গী আরিশ ও অধীরাজ, দুজনেই কালো কোটে মোড়া। অস্ত্রের ভারে হাত শক্ত হয়ে আছে। মুখে কোনো অভিব্যক্তি নেই বর্তমানে, শুধু দৃষ্টি দিয়ে জেটের দিকে তাকিয়ে আছে। প্রাইভেট জেটটা রানওয়ের ধারে স্থির হয়ে আছে। কালো দেহরেখায় এক ভাসমান ছায়া। রবাতাসে জ্বালানি আর গ্রীষের গন্ধ মিশে গেছে। 6 জন দেহরক্ষী নিঃশব্দে অস্ত্রগুলো জেটের ভেতরে তুলছে। প্রতিটি অস্ত্র যেন এক একটি মৃত্যুর প্রতিশ্রুতি। হেকলার অ্যান্ড কচ MP7, FN স্কার H, বেরেটা M9, AK-103, আর সেই কালো বক্সের গভীরে রাখা আছে এক ভয়ানক জিনিস, ড্র্যাগন অফ স্নাইপার। এর নিঃশব্দ গর্জন এক এক সময় শহরের ইতিহাস বদলে দিয়েছে। অস্ত্রগুলো সাজানোর সময় বাতাসে একটা ধাতব গন্ধ ছড়িয়ে পড়ে। অধীরাজে নিচু স্বরে বলে ওঠে, সব কিছু নির্দিষ্ট রুটি চাপে বস, 1 সেকেন্ডেরও বিলম্ব হবে না। আরিশ শুধু একবার ঘড়ির দিকে তাকায়, তারপর গ্যাংস্টার বসের দিকে চোখ তোলে। ভেতরে লুকিয়ে আছে রক্তের উন্মাদনা। নিক সিগারেটটা জ্বালিয়ে ধোঁয়া ছেড়ে দেয় ধীরগতিতে। সেই ধোঁয়ায় রেখা মিলিয়ে যায় রাতের কালো শূন্যতায়। নিক হাত দিয়ে ইশারা করে, ঠান্ডা কণ্ঠে বলে ওঠে। নিক কথাটা বলে গাড়ির দিকে চলে যায়, উদ্দেশ্যে নিজের গ্লাস মিনারে পৌঁছানো। হাত দিয়ে অধীরাজ আর আরিশকে ইশারা করে চলে আসার জন্য। 3 জন গাড়িতে গিয়ে বসে পড়ে। নিকের চালিত কালো লাক্সারি গাড়ি তার ধীরে ধীরে মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। পেছনের আসনে বসা গ্যাংস্টার বস। রাস্তার বাঁক আর মিনারের ধাতব প্রতিফলিত আলোতে হঠাৎ গাড়ির পেছন পেছন এক ছায়া নেমে আসে।
কালো মুখোশে ঢাকা আগন্তুক, হাতে সাইলেন্সার লাগানো পিস্তল, চোখে অদ্ভুত অগ্নি। লোকটা হিংসাত্মকভাবে তাকায় অগ্নির দিকে। হঠাৎ আগন্তুকেরা পেছন থেকে বুলেট ছোড়ে। অধীরাজ গাড়িটা সামলাতে পারেনি, তাই কিছুটা গাড়ি বাঁক খায়। চাকা কংক্রিটে চেপে ফিসফিস করছে। নিক রাগে চোয়াল শক্ত করে ফেলে। বুলেটটা একদম অধীরাজের হাত ঘেঁষে গিয়েছে। অধীরাজ অশান্ত গলায় বলে, বস, কেউ একজন পিছন থেকে অ্যাটাক করেছে। প্রতিহত না করলে বুলেট গায়ে লেগে যাবে। আপনাকে অন্তত আজ সুস্থ থাকতে হবে। আজ রাতের সব থেকে বড় কাজ আপনার। গ্যাংস্টার বস গ্রীবাদেশ দাঁড়ায়, গম্ভীরতা নিয়ে বলে। কে মরতে এসেছে আবার? আরিশ চোয়াল শক্ত করে কিছু বিশ্রী গালি দেয়। নিক স্থির চোখে লক্ষ্য স্থির করে পেছনে এক পলক তাকায়। মুহূর্তই আরেকটা বুলেট আসে। বুলেটটা অধীরাজের মাথা বরাবর আসে। নিক হাত দিয়ে আটকে ফেলে, ফলে পুরোটা বুলেট হাতে গেঁথে যায়, সাথে সাথে চোখ খিচে ফেলে। আরিশ অধৈর্য হয়ে গাড়ি থেকে একটা রুমাল বের করে, এরপর শক্তভাবে পেঁচিয়ে বেঁধে দেয়। আরিশের রাগে শরীরে জ্বলে ওঠে। রিভলভারটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে সবগুলো বুলেট পেছনে ছুড়ে দেয়। জানা নেই কোথায় বেড়েছে, কার শরীরে লেগেছে, তবে বিকট দুইটা আত্মচিৎকারে বেরিয়ে আসে। তার মানে প্রতিটা বুলেট নিশানো অনুযায়ী লেগেছে। আরিশ অধর বাঁকায়। অধীরাজ গাড়ি থামিয়ে দেয়। গাড়িটা সামান্য এগিয়ে গিয়ে ব্রেক কষে। নিক গাড়ি থেকে নেমে দাঁত কটমট করতে থাকে। অধীরাজকে হাত দিয়ে ইশারা করে বলে, টর্চার সেটে নিয়ে যা, কাল সন্ধ্যায় এদের ব্যবস্থা হবে। জঘন্য মৃত্যুর সম্মুখীন করাবো দুইটা পিচকে। দিনের আলোটা তখনও পুরোপুরি নিভে যায়নি, তবুও সূর্যের দীপ্তি যেন ক্লান্ত হয়ে পড়েছিল সারাদিনের পরিশ্রমে। আকাশে মেঘের আস্তর, হালকা ধূসর আভা ছড়িয়ে আছে চারিদিক জুড়ে। নদীর জলটা শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে আছে একরাশ অদ্ভুত অস্থিরতা, যেন গভীরের কোথাও কিছু একটা অচেনা আলোড়ন চলছে। ব্রিজের ধারে দাঁড়িয়ে আছে এক তরুণী, নিস্তব্ধ অস্থির, তার চোখে এক অজানা প্রতীক্ষার তীব্রতা। হাওয়ায় উঠছে তার চুল ও নরম শাড়ির আঁচল নদীর বাতাসে কেঁপে উঠছে বারবার। তার দুহাত রেলিংয়ের উপরে আলতোভাবে রাখা, আঙুলের ডগাগুলোতে কাপড় লেগেছে, কিন্তু দৃষ্টি নিবদ্ধ দূরদিগন্তে। পায়ের নিচে ব্রিজের লোহার তলায় নদীর ঢেউ আছড়ে পড়ছে ধীরে ধীরে। তাল মিলিয়ে মেয়েটির নিঃশ্বাসও যেন ভারী হয়ে উঠছে। আকাশে তখন কাক উড়ছে নীরবে, দূরে নৌকার ছায়া দুলছে নদীর বুকের ওপর। তবু মেয়েটির দৃষ্টি অটল, একটানা গভীর। তানভীর চোখে এক ধরনের ক্লান্ত আলো, চারিপাশে আলো নিস্তব্ধ। বাতাস কেবল তার শাড়ির আঁচলে খেলা করছে। নদীর গন্ধে ভেসে আসছে বিকালের বিষণ্ণতা। তানভী একবার ঠোঁট কামড়ে নিঃশব্দে ফিসফিস করে বলে, ও আসবে, নিশ্চয়ই আসবে। কিন্তু সেই শব্দটুকু বাতাসে মিলিয়ে যাচ্ছে, নদীর ঢেউয়ের শব্দে হারিয়ে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, আর সে নিজেই হয়ে উঠেছে অপেক্ষার প্রতিমূর্তি। এক তরুণী যে ভালোবাসা আর প্রতীক্ষার মধ্যবর্তী এক সীমারেখায় দাঁড়িয়ে আছে। তানভী বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। সমুদ্রের নীল পানির মতো তার চোখেও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে বলির হেসে বলে, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তুমি কি আসবে না রাজ? মরে যাওয়ার কথা বলেছি, এরপরও এলে না। তার মানে আমার বাঁচা মরা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। আমি মরে গেলে কি একটু কষ্ট পাবে না? হয়তো পাবে না, তাই তো মৃত্যুর মতো এমন একটা কথা শুনেও তুমি আসো না। তার মানে এতদিন সত্যি কোনো এক মরীচিকার পিছনে ঘুরেছি। আমার জন্য তোমার মনে কি এক বিন্দু ভালোবাসা নেই? তাহলে আমার মনে আমাকে নিঃস্ব করো না রাজ। সে আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তাকে পাগলের মতো ভালোবাসি। আমি ফেরারি হয়ে তোমার মরীচিকা দূর করে দিতাম। সামান্য ভালোবাসাই তো চেয়েছিলাম, কেন দিলে না? কেন এলে না আজ? ভেবেছিলাম হয়তো তোমার পাথর মনের কোনো এক জায়গায় আমার জন্য এক বিন্দু হলেও ভালোবাসা আছে। তাই তো বারবার অপেক্ষার পর বেহায়ের মতো তোমার সনিকটে গিয়েছি। বারবার তুচ্ছ তাচ্ছিল্য পেয়েও হাসি মুখে চেয়ে থাকতাম। মরে যাব শুনেও যেহেতু তুমি আসোনি, তার মানে তুমি আমার মরণ চাও রাজ। যদি এটাই তোমার ইচ্ছে হয়ে থাকে, তাহলে আমি তোমার ইচ্ছে পূরণ করব। ভালোবাসি আমি তোমাকে, তোমার ইচ্ছে কিভাবে অপূর্ণ রাখি বলো? তানভী চোখের পানি মুছে মুচকি হাসল। এই হাসিতে লুকিয়ে আছে কত শত ব্যথা আর ভালোবাসা অপূর্ণতার গল্প।
তানভীর শরীরের শক্তি কমে আসছে, চোখের পানি মুছে ও শান্তি পাচ্ছে না, যেন সমুদ্রের সব পানি আজ তার চোখ থেকে পড়ছে। শক্তিহীন শরীরটাকে কোনো রকম টেনে টুনে ব্রিজের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ থেমে যায়, চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টানে, অধরে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। এই গন্ধটা কোনো একজনের শরীরের, খুব পরিচিত এই সুঘ্রাণ। মরুভূমিতে এক ফোঁটা পানি পড়লে যেমন সব কিছু জীবন্ত হয়ে ওঠে, তেমন তানভীর তৃষ্ণার্ত মন জীবন্ত হয়ে উঠেছে। সামান্য হেসে সামনে তাকিয়ে বলে, তুমি এসেছো রাজ, তুমি সত্যি এসেছো? পাশে থাকাতে সাহস পাচ্ছি না। কেন যদি ভ্রম হয়? কিছুক্ষণ দিনপিন পতন নীরবতা। একটা ভারী গম্ভীর আওয়াজের পুরুষালী কণ্ঠেও ভেসে আসে। না তাকিয়ে কিভাবে বুঝলে এটা আমি? ভ্রম নয়, বাস্তবে এসেছি। তানভীর চোখ বন্ধ করে ফেলে। খুশিতে আবার কেঁদে দিল মেয়েটা, তবে এইটা ছিল নিঃশব্দ কান্না। নিজেকে স্বাভাবিক করে নাক টেনে ফিচেল হাসি দিয়ে বলে, আমাকে অন্ধ করে দিয়ে যদি 1000 জন পুরুষের মধ্যে তোমাকে যাচাই করতে বলে, তাহলে নিঃসন্দেহে আমি তোমায় জড়িয়ে ধরবো। ঠিক ততটা অনুমান করতে পারি তোমাকে। এই পারফিউম, এই শৈলীর গন্ধ আমার খুব আপন, আমার একান্ত জিনিস। অধীরাজ এক দৃষ্টিতে তাকায় তানভীর ফোলা ফোলা লাল হয়ে যাওয়া চোখ দুইটার দিকে। কিছুক্ষণ দৃষ্টি রেখে নিম্ন আওয়াজে বলে, কেন দেখেছো? দ্রুত বলো, কাজ আছে। তানভীর বলির মুখে বলে, প্রতিদিন খুন করে শরীর টুকরো টুকরো তো করো, আজ না হয় আমার সাথে 10টা মিনিট কাটাও, ভালো লাগবে আমার। অধীরাজ কপাট রাগ দেখিয়ে বলে, অযথা সময় নষ্ট করতে আমি আগ্রহী নয় তানভি। তোমার মতে এদিক সেদিক ঘুরে বেড়ানো আমার কাজ নয়, আমার প্রচুর কাজ আছে। তানভীর মৃদু হেসে বলে, আমার সাথে সময় কাটানো তোমার জন্য অযথা। মানুষ মনে হয় না আমাকে রাজ? বারবার তোমার কাছে হাত পাতি বলে দুর্বল ভেবে নিয়েছো, তাই বারবার এইভাবে অপমান করে খালি হাতে ফিরিয়ে দাও। আচ্ছা রাজ, আমাকে কি ভালোবাসা যায় না? অধীরাজ কাট কাট গলায় জবাব দেয়। না, যায় না। তানভীর ঠোঁট কামড়ে কান্না আটকে রেখে বলে, এতটা অবহেলা করছো? করছি। আই রিপিট, আমি তোমাকে ভালোবাসি রাজ। অধীরাজ চোয়াল শক্ত করে বলে, আমি তোমাকে ভালোবাসি না। কেন ভালোবাসো না? আমরা দুইজনের গায়ের রং এক, আমাদের দুইজনের ধর্ম এক, তাহলে কেন ভালোবাসো না? অধীরাজ গম্ভীর গলায় কারণ বলে, আমাদের প্রফেশন আলাদা। কারণ আমাদের প্রফেশন আলাদা তানবি। আমি মাফিয়া জগতের অংশ। বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় আক্রমণ হয়। সেই আক্রমণে হয়তো একদিন মরেও যেতে পারি। দুর্বলতা রেখে দুনিয়া ত্যাগ করতে চাই না। তানভীর 2 পা এগিয়ে আসে। অধীরাজের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলে, চিন্তা করো না, তুমি মরলে এমনিতেও আমি বাঁচব না। তবুও কেন এত বাধা? পাগলামি করছো তানবি। প্রথম থেকেই করছি সেটা। ভুল করছো। তানভীর ফিচেল হাসি দিয়ে বলে, মানলাম আমি ভুল করছি। সমস্ত কাজ ফেলে রেখে তুমি কেন এসেছো? মরে যাব সেই বয়ে? আমাকে হারিয়ে ফেলার বই কাজ করে তোমার মনে? অধীরাজ এদিক সেদিক তাকায়। তানভীর লাল হয়ে যাওয়া চোখ দুইটার দিকে তাকিয়ে বলে, কান্না করছিলে? তানভীর মুচকি হেসে বলে, কিভাবে বুঝলে? তোমার চোখ দুটা লাল হয়ে আছে। এমনটা কান্নার কারণই হয়ে থাকে। এতটা খেয়াল করেছো? অধীরাজ বিরক্তির দৃষ্টি দিয়ে বলে, তোমার দিকে তাকিয়েছিলাম তাই চোখে পড়েছে। প্রশ্নের উত্তর কিন্তু পাইনি। তানভীর নাক টেনে সামান্য শ্বাস ছেড়ে বলে, করছিলাম কান্না। অধীরাজের ভ্রু ভাঁজ পড়ে। কেন কেন কান্না করছিলে? এখন যদি না আসতাম? অধীরাজ রক্তলাল চোখে তাকায় তানভীরের দিকে তাকায়। তানভীর তৃষ্ণার্ত কাকের মতো অধীরাজের দিকে তাকিয়ে আছে। অধীরাজেরা কন্ট্রোল করার জন্য দাঁতে দাঁত পিষে বলে, এখানে না আসাটাই উচিত ছিল। মরে গেলে অন্তত তোমার মতো একটা পাগলের হাত থেকে রেহাই পেতাম। অধীরাজ কথাটা বলে দাঁড়ায় না, উল্টে ঘুরে গাড়ির দিকে হাঁটা শুরু করে দেয়। রাগে শরীর কাঁপছে তার, কিন্তু কোনো রাগে কাঁপছে, কিন্তু কেন রাগে কাঁপছে হয়তো নিজেও জানে না। গাড়ির কাছে গিয়ে গাড়ির উপরে হাত দিয়ে সজোরে আঘাত বসায়। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানে। দিন ছিল মেঘলা নিস্তেজ এক বিকেল। সূর্যের আলোটা শহরের কোলাহলে হারিয়ে গিয়ে ধূসর হয়ে গিয়েছিল। বাতাসে একরকম ভারী নীরবতা। নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে সামান্য হাসল তানভি, চোখে লালচে ক্লান্তি।
চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে বাতাসে। ওর সামনে ছিল বিশাল নদীর দিকে এক পলক তাকায়। নদীটা অসীম ও শান্ত কিন্তু ভয়ঙ্কর গভীর। সে দুই হাত ব্রিজের রেলিংয়ে দাঁড়ায়। ঠোঁটগুলো কাঁপছে অসম্ভবভাবে। বুকের ভেতরে থরথর করে করছে একটা নিঃশেষ হাহাকার। সব শেষ, মুক্তি দিলাম তোমাকে রাজ। শেষ পর্যায়ে এসেও বলছি, ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি। নিঃশব্দে উচ্চারণ করলো তানভি। এই উচ্চারণে কোনো কান্না ছিল না আজ, ছিল শুধু এক অদ্ভুত শান্তি, যেটা মূলত মৃত্যুর আগের শান্তি হয়ে থাকে। এক মুহূর্ত চোখ বন্ধ করে ফেলল, তারপর ঝটকা দিয়ে নিজের শরীরটা ছেড়ে দিল শূন্যের দিকে। জলের দিকে নামার সময় পৃথিবীটা যেন পেছনে মিলিয়ে গেল। কোনো আওয়াজ নেই, শুধু বাতাসের কাঁপুনি আর এক ফোঁটা মুক্তির অনুভব। কিন্তু সে নিস্তব্ধতাকে চিরে এক ভয়ঙ্কর শব্দ ছড়িয়ে পড়ল চারিপাশে। ছপাত। দূরে দাঁড়িয়ে থাকা অধীরাজ কপাল কুঁচকে ফেলে। দরজা খুলে সিটে বসতে যাবে, হঠাৎ থমকে যায়। কিছু একটা পড়ার শব্দে বুকটা আটকে ওঠে, গলা শুকিয়ে আসে ধীরে ধীরে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে থাকে। শরীরটা নাড়িয়ে পেছনে ফিরতেও ভয় হচ্ছে, তবুও অনেক যুদ্ধে পেছনে ফিরে তাকায়। তানভিকে কোথাও দেখতে না পেয়ে পুরো শরীর ভেঙে আসছে। সাহস নিয়ে ঘুরে তাকালো। তার চোখ বিস্ফোরিত হয়ে হৃদয়ে যেন বুক ফাটিয়ে উঠেছে। তানভি বলে এক চিৎকার দিয়ে ওঠে, কিন্তু আফসোস কোনো জবাব এলো না। এক পলকের জন্য স্থির হয়ে গেল সব কিছু। তারপর পরের মুহূর্তে অধীরাজ ছুটে গেল পাগলের মতো। জুতো খুলে ফোন ফেলে কোট ছুঁড়ে সে দৌড়াচ্ছে, যেন পৃথিবীর শেষ মানুষটি ওর সামনে থেকে হারিয়ে যাচ্ছে। ব্রিজের মাঝখানে পৌঁছে যায়। কোনো চিন্তা না করেই সে লাফ দিল নিচে। ঠান্ডা নদীর জল শরীরে আছড়ে পড়ল শরীরে। বুকের মধ্যে কেটে যায় বিদ্যুৎসম এক যন্ত্রণা, কিন্তু অধীরাজ থামল না। চোখ খুলে খুঁজে বেড়াচ্ছে চারিপাশে। কোথাও একটা ক্ষীণ অবয়ব ধীরে ধীরে ডুবে যাচ্ছে। জলের নিচে চুলগুলো ভেসে উঠেছে। বুকটা নিস্তেজ হয়ে আছে, যেন কোনো দুঃখ আর নেই তাতে। অধীরাজ ডুব দিয়ে এগিয়ে যায়, এক হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে বুকের কাছে টেনে নিয়ে আসে। তানভি, চোখ খোলো প্লিজ জান। এই পাগলি, চোখ খোলো। ভালোবাসি তো আমি তোকে। জল ভেজা কণ্ঠে কাপা চিৎকার দিয়ে ওঠে। ওকে বুকে চেপে সাঁতরাতে লাগলো তীরের দিকে। ঢেউগুলো যেন তখন শত্রুর মতো আঘাত করছে বারবার। তবু অধীরাজের চোখে একরাশ ভয়ঙ্কর জেদ। তীরে উঠে এলে ওরা দুজনেই জুবুথুবু ভেজা। তানভি নিথর আর নিঃশ্বাসহীনভাবে শুয়ে আছে। অধীরাজ হাঁপাতে হাঁপাতে তার মুখের জল মুছে দিয়ে বুকের উপরে চাপ দিতে শুরু করলো। অধীরাজ তানভীরকে বুকের সাথে আগলে নেয়। মেয়েটার শ্বাস খুব ধীর গতিতে চলছে। অধীরাজের মনে হচ্ছিল দুনিয়াটা এই বুঝি থমকে গেছে। তার কলিজাটা কেউ হয়তো কুড়াল দিয়ে ইচ্ছে মতো কোপাচ্ছে। এই মেয়ে নিস্তেজ শরীরটা তার ভিতরটা রক্তাক্ত করে দিচ্ছে। বুঝতে পারছে কি এই বেহায়া মেয়ে এই তাহলে ভালোবাসার লড়াই ছিল? এই ক্ষমতা নিয়ে তার সাথে ভালোবাসার খেলা দেখাতে এসেছে। এই সামান্য কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো এমন এক জঘন্য কাজ বেছে নিল। বাকিটা জীবন কিভাবে কাটাবে তাহলে? অধীরাজ তানভীরের গালে হাত দিয়ে বলে, এই জান, ওঠ না, চোখ খোল প্লিজ। এত সহজে হেরে গেলে? এই ছিল তোর লড়াই? ফাজিল মেয়ে, এতদিন জ্বালিয়ে এখন ছেড়ে যাওয়ার ধান্দা করছে। নিস্তেজ তানভীরের দিকে এক পলক তাকে অধীরাজ বড় একটা নিঃশ্বাস টানে। একবার, দুইবার, তিনবার বুকে চাপ প্রয়োগ করে। তারপর হঠাৎ তানভীর বুক নড়ে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে সামান্য। কাশতে কাশতে কিছুটা পানি বের হলো মুখ দিয়ে। অধীরাজের চোখ বিছে উঠল। সে নিঃশব্দে ওর কপালে মাথা রাখল। তুমি যদি না থাকো আমার বাঁচার মানে কি বলো? তানভি চোখ খুলে ধীরে ধীরে তাকায় অধীরাজের দিকে। ক্লান্ত ও ভিজে চোখে মিশে আছে অবাক ভালোবাসা। কিন্তু এই লোকটা তো তাকে ভালোবাসে না। চারিপাশে তখন নদীর গন্ধ, শীতল বাতাস বইছে, আর এক নীরব বিকেল যা সাক্ষী হয়ে রইল এক ভালোবাসার যা মৃত্যুকেও হার মানাতে পারে না। অধীরাজ বড় বড় শ্বাস টেনে বলে, তোর কিছু হলে আমি কিভাবে বাঁচবো? রাগে বলেছিলাম দূরে রাখতে চাই, তাই এইসব কথা বলেছি। এমন কাজ কিভাবে করতে পারলি? তানভি নিস্তেজ শরীরটা অধীরাজ বুকের সাথে চেপে রেখেছে। তানভি বিড়ালের মতো বুক বের করে অধীরাজের গালে কাঁপা কাঁপা হাত রাখে। বাঁচিয়েছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে এত টেম্পারেটর কেন হচ্ছ? যদি মরেও যাই
তাহলে কি আসে যায়? তুমি তো বলছো যাতে মরে যাই। তোমার কথা অমান্য করি কিভাবে বলো? অধীরাজ তানভীর বুকটা নিজের মুখের কাছে নিয়ে আসে, সামান্য সময় ব্যয় না করে সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অধীরাজের ভালোবাসার স্পর্শ পেতেই তানভীর চোখ বন্ধ করে ফেলে। শক্ত করে অধীরাজের শার্ট খামচে ধরে। অধীরাজ তানভীরকে আরও শক্তভাবে মিশিয়ে নেয়, উন্মাদের মতো আচরণ করতে থাকে। তানভীর নাক মুখ খিচে ফেলে, পাগলের মতো চুমু খেতে থাকে। অধীরাজের হাত তানভীর শার্টের বোতামে পড়তেই তানভীর চোখ বড় বড় করে ফেলে। সে ভালোবাসা চেয়েছিল, কিন্তু এই লোক তো রাস্তার মধ্যে পাগলামো শুরু করে দিয়েছে। তানভীর শক্তভাবে অধীরাজের হাতটা চেপে ধরে, কিন্তু অধীরাজের শক্তির সাথে কিছুতেই পেরে ওঠে না। কোনো কিছু না ভেবে শক্তি দিয়ে ঠোঁটে কামড় বসিয়ে দেয়। সাথে সাথে অধীরাজ ঠোঁট ছেড়ে দেয়। তানভীর দ্রুত অধীরাজের কোল থেকে উঠে সামনে গিয়ে বসে। দুজনে ভিজে একাকার অবস্থা। অধীরাজ কপাল কুঁচকে তাকায় তানভীর দিকে। সরে গেলে কেন? তানভীর মাথা নিচু করে মিনমিন সুরে বলে, তোমাকে ভালোবাসতে চাই রাজ। অশ্লীলতামি নয়, বিয়ে করো, পুরো আমিটাই তোমার হয়ে যাব। অধীরাজ তানভীর দিকে এক পলক তাকায়, এরপর নিজের শার্টটা খুলে তানভীর শরীরে জড়িয়ে দেয়। কপালে চুম্বন দিয়ে বলে, আজ যা করেছো তার জন্য শাস্তি পাবে প্রচুর। আজ খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, রাতেও আসবো না, তাই বেঁচে গেলে এর হিসেব আমি প্রতিটা অক্ষরে অক্ষরে নেব। তানভীর মুচকি হেসে বলে, তোমার সাথে অনেকটা পথ হাঁটা বাকি, মৃত্যু ছাড়া সব চেয়ে নিও, হাসি মুখে দিয়ে দিব। সন্ধ্যা নেমে এসেছে নিঃশব্দে। আকাশের শেষ রঙগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ধূসর অন্ধকারে। ঘরের জানালা দিয়ে ছড়িয়ে পড়ছে ম্লান আলো, আর সেই আলোতে অ্যানির মুখটা যেন ফ্যাকাশে ছায়ায় ঢেকে গেছে। চারিপাশ নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার মধ্যে একটা ভয়ার্ত প্রতিধ্বনি ঘুরে বেড়াচ্ছে, হৃদয় তীব্র কম্পন। অ্যানি রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়চারি করছে। তার প্রায়ের শব্দ টালমাটাল হয়ে আসছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। বুকের ভেতরে কেমন একটা দমচাপা কাঁপুনি। হাতে ধরা গ্লাসটা কাঁপছে সামান্য, তাতে থাকা পানি ঢেউ খেয়ে উঠছে। অ্যানি কাঁপার জন্য ভালোভাবে পানিটাও গিলতে পারছে না। ভিতরের ভয়টা ছড়িয়ে পড়ছে বাইরের জগতে। চোখে অদ্ভুত আতঙ্ক, এমন এক ভয় যা ভাষায় প্রকাশ করা যায় না। এই ভয় মৃত্যু থেকেও গভীর। অ্যানি খুব ভালো করেই জানে এই ঘরের প্রতিটি কোণ, প্রতিটি নিঃশ্বাস ও প্রতিটি শব্দের খবর পৌঁছে যাবে এক ব্যক্তির কাছে, গ্যাংস্টার বস। হয়তো সে এখন মিটিং রুমে, কিন্তু অল্প পরেই সব কিছু দেখে ফেলবে। অ্যানির প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দৃষ্টি, এমনকি তার শ্বাসের গতি পর্যন্ত। এই ঘর থেকে পালানো মানে কেবল দৌড় নয়, মানে মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। অ্যানির বুকের ভেতরে তখন ঝড় বয়ে যাচ্ছে, তার শরীর ঘামে ভিজে গেছে, সোনালি চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁট শুকিয়ে গেছে ভয় আর অনিশ্চয়তায়। অ্যানি জানালার দিকে তাকায় এক পলক। বাইরে হালকা আলো আছে এখনো, দূরের শহরের অস্পষ্ট শব্দ, কিন্তু সেই মুক্তির দৃশ্যটাও এখন মনে হয় অচেনা ও নিষিদ্ধ। অ্যানি মাথায় হাত দিয়ে বিড়বিড় করে ওঠে, যদি জানোয়ারটা জানতে পারে, যদি ভুলেও সন্ধান পেয়ে যায়। এই কথাটা মনে হতে শরীরে কেঁপে ওঠে, গলার কাছে শব্দ আটকে যায়। অ্যানির চোখে অন্ধকার জমে আবারও, এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে প্রতিটি মুহূর্ত সময়ের ধারালো ছুরির উপরে হাঁটা। অ্যানি চুল খামচে ধরে বলে, আপনি থাকবেন তো নাবিদ ভাই? এই নরক থেকে বাঁচতে চাই। এই বদ্ধ আলো বাতাসহীন রুমে আজীবন বন্দি থাকতে পারবো না। আমি বাহিরের জগৎ দেখতে চাই। এই সাইকো উম্মাদের থেকে চিরতরে মুক্তি চাই। অ্যানি বিড়বিড় করে দরজা খুলে বেরিয়ে আসে। আজ কেউ আটকাচ্ছে না তাকে। সে পুরো বাড়ি ঘুরতে পারবে, কিন্তু মেইন ডোর খুলে বাহিরে যেতে পারবে না। চিত্রামাসি ভয়ে এক পলক তাকায় অ্যানির দিকে। পুরো বাড়িতে সিসি ক্যামেরা থাকায় মেয়েটাকে সাহায্যও করতে পারছে না। অ্যানি চিত্রার থেকে শান্তভাবে দৃষ্টি ঘুরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে, কিচেনের দিকে এগিয়ে যায়। কমপক্ষে 10 জন স্টাফ কাজ করছে। কিচেনের এক পাশে 1,500 লাড্ডু দেখে বাঁকা হাসি। 2 জন স্টাফ মনের ভুলে অ্যানির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পেছন থেকে একজন গার্ড খোঁচা মেরে বলে। স্টাফ 2টার মস্তিষ্ক নড়ে ওঠে, সাথে সাথে ভয়ের চোখ নামিয়ে নেয়। একজন স্টাফ মাথা নিচু করে এসে বলে। অ্যানি সামান্য হেসে বলে, আমি সামলে নিব সবকিছু। আপাতত সবাই কিচেন থেকে বের হও, আমি তোমাদের স্যারের জন্য কিছু স্পেশাল রান্না করব। ওনাকে সারপ্রাইজ দিতে হবে। সমস্ত স্টাফ প্রচুর অবাক হয় অ্যানির নর্মাল আচরণে। জানার মধ্যে স্যারের আন্ডারে বন্দি উনি, হঠাৎ এত ভালোবাসা। স্টাফদের মনে প্রশ্ন জাগলেও প্রশ্ন করার সাহস হয় না কারো।
সবাইকে দৃষ্টি নত করে তাকিয়ে থাকতে দেখে অ্যানি মলিন মুখে বলে, সবার দৃষ্টি এমন নত কেন? আমার দিকে কেন তাকাচ্ছ না? একজন স্টাফ মিনমিন সুরে বলে। অ্যানি তপ্ত শ্বাস নিয়ে বলে, আমার স্বামীর রান্না আমি করব, তোমরা কেন করবে? অ্যানি কপাল কুঁচকে ফেলে, কিছুক্ষণ ভেবে গম্ভীর হয়ে বলে, আর আমি মিসেস নিক জেভরান তোমাদের আদেশ করছি এই মুহূর্তে কিচেন পরিষ্কার করো। কেউ যাতে আমার কাছে না আসে। একা রান্না করতে চাই নীরব জায়গায়। একজন গ্যাংস্টার ওয়াইফ তোমাদের সবাইকে আদেশ করছে, গেট আউট অফ দ্য কিচেন রুম কুইকলি। অ্যানির শক্ত গলা শুনে সবাই সামান্য ভয় পেয়ে যায়। নিঃশব্দে বেরিয়ে যায় কিচেন থেকে। সবাই চলে যেতে অ্যানি বাঁকা হাসে, চুলগুলো সরিয়ে প্যান্টের পকেট থেকে ছোট একটা কৌটা বের করে। এরপর ডান হাতের মাধ্যমে কৌটা থেকে কিছু পাউডার প্রতিটা লাড্ডুতে ছড়িয়ে ছিটিয়ে দিতে থাকে। হাত কাঁপছে তার অসম্ভবভাবে। প্রায় 10 মিনিট ব্যয় করে এই কাজে। নিজের কাছে সফলতা অর্জন করে বাহিরে তাকায়। কিচেন থেকে বেরিয়ে এসে স্টাফদের উদ্দেশ্যে মুচকি হেসে বলে, তোমাদের মনে প্রশ্ন জাগে না কেন আমি এতগুলো লাড্ডু বানাতে বলেছি? স্টাফরা নির্ম আওয়াজে বলে। অ্যানি স্পষ্টভাবে জবাব দেয়, আপনাদের সবার জন্য। স্টাফরা অবাক হয়ে যায়। অ্যানি গম্ভীর হয়ে বলে, আজ আমার জীবনে প্রচুর বিশেষ দিন। আপনাদের বসের জন্য রান্নাও করব। এখন কি বিশেষ দিন সেটা বলতে পারবো না। অ্যানি পর মুহূর্তে লাজুক হেসে বলে, স্বামী স্ত্রী ঘটনা বলতে হয় না। তবে মনে রাখবেন, আজ আমার অনেক খুশির দিন, তাই সেই খুশি উপলক্ষে সবার জন্য লাড্ডু বানিয়েছি। আমি এখানে প্রায় 4 মাসের মতো আছি, অথচ দেখো কাউকেই তেমন ভাবে চিনি না। আজ যেহেতু রুম থেকে বের হয়েছি, তাই ভাবলাম সবাইকে নিয়ে সামান্য আয়োজন হোক। বেশি কিছু তো করতে পারবো না, তাই মিষ্টি মুখ করেছি। প্রতিটা স্টাফ অবাক হয়ে যায় অ্যানির এত সুন্দর অমায়িক ব্যবহারে। নিকের মতো এমন হিংস্র ব্যক্তির সাথে এইরকম একটা নরম মনের মেয়ের বসবাস ভাবতে সবার খারাপ লাগলো। কেউ অ্যানির জন্য কান্নাও করে দেয়। অ্যানি নিজের কাজে সফল হয়ে মুচকি হাসে। সবার উদ্দেশ্যে আবার বলে, তাই যেন হয়। আপাতত প্রতিটা লাড্ডু প্রতিটা গার্ডকে খাইয়ে দিন। কেউ ভুলেও যদি খেতে নাখোজ করে তাহলে সেটা আমার অপমান। আর আমার অপমান মানে গ্যাংস্টার বস নিক জেভরানের অপমান। সবাইকে জানিয়ে দিও, একজনও যাতে বাদ না পড়ে। স্টাফ বিনয় সুরে বলে। অ্যানি মুচকি হেসে বলে। অ্যানি 2টা লাড্ডু নিয়ে চিত্রার রুমের দিকে যায়। চিত্রা অ্যানিকে দেখে অধৈর্য হয়ে বলে, ভুল করছো মা, জীবনের সব থেকে বড় ভুল করছো। একবার চাবুকের আঘাতে রক্তাক্ত হয়েছো, এখন হাতের লাগালে পেলে কি করবে কে জানে। তোমার আঘাত আমি সহ্য করতে পারি না। মেয়ে বলেছি তো তোমাকে, মা হয়ে মেয়ের আঘাত কিভাবে সহ্য করি বলো? অ্যানি চিত্রার হাতের উপরে হাত রাখে। চোখে টলমল করছে মেয়েটার। ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, খুব মিস করবো আপনাকে মাসি। আমার সব থেকে খারাপ সময়ে আপনি আমাকে পদে পদে সাহস দিয়েছেন, তাই হয়তো আজও আপনার সামনে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছি। মায়ের মতো যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। আঘাতগুলোর যন্ত্রণায় যত আমি কাতরাচ্ছিলাম, আপনি আমাকে যত্ন করেছেন। জ্বরের ঘোরে যখন মা মা করছিলাম, তখন আপনি আমার শিউরে বসে জলপট্টি দিয়েছেন। নিজের বিপদ হবে জেনেও বাহিরের সংবাদ দিয়েছেন আমাকে। আজকে আমি পালাতে পারছি একমাত্র আপনার কারণে। আপনি যদি আমাকে না জানাতেন, আজ মাফিয়া প্যালেসের সব থেকে বড় মিটিং আর গ্যাংস্টার বস সেখানে থাকবে। জায়গাটা এমন যেন দুনিয়ার বাইরে। সামান্য কাকও ঢোকার সাহস নেই, নেটওয়ার্কের বাইরে। যদি এইসব না জানাতেন তাহলে হয়তো আজ এমন পদক্ষেপ নিতে পারতাম না। চিন্তা করবেন না আমার জন্য। একবার বের হতে পারলে আর খুঁজে পাবে না। প্রয়োজনে জীবন ত্যাগ করে দিব, তবু এই নরকে আর পৌঁছাবো না। আপনার আঁচলের গন্ধ আজীবন মনে রাখবো। যতদিন বাঁচবো ঠিক ততদিন হৃদয়ে রাখবো আমার আরো একটা মা ছিল, যে আমাকে আগলে রেখেছে। এই আঁচলের গন্ধ কখনো ভুলবো না। চিত্রা আচমকা অ্যানিকে জড়িয়ে ধরে, কান্না করে দিয়ে বলে, তোমাকেও খুব মনে রাখবো মা। সামান্য মেয়েকে তুমি যেভাবে ভালোবেসেছো, মায়ের সম্মানে বসিয়েছো, কখনো ভুলবো না। আমিও মনে রাখবো আমার একটা মেয়ে ছিল। সাবধানে থাকবে, নিজের যত্ন নিবে ভালোভাবে। অ্যানি চিত্রার চোখের পানি মুছে দিয়ে বলে, আপনিও নিজের খেয়াল রাখবেন। আমার জীবনের কাহিনী
পাচার কেন্দ্রে কিভাবে এসেছি এটাই আপনাকে শোনাতে পারলাম না। চিত্রা হেসে বলে, কোনো ব্যাপার না, পৃথিবীর কোনো এক প্রান্তে দেখা হলে পুনরায় শোনা হবে। অ্যানিও মুচকি হাসলো। আশা রাখলাম। আপাতত এই লাড্ডুটা আপনি খান। আমি চলে যাওয়ার পর আপনাকে সজ্ঞানে দেখলে সন্দেহ করবে, তাই সবার মতো আপনি অজ্ঞান হয়ে পড়ুন। চিত্রা লাড্ডুটা হাতে নিল, চোখ থেকে পানি পড়ছে। অ্যানির কপালে চুমু খেয়ে বলে, গন্তব্য শুভকর হোক, আশীর্বাদ রইল প্রচুর। দ্রুত যাও, সময় নাই, ব্যয় করো না। এতক্ষণে হয়তো সবাই জ্ঞান হারিয়ে ফেলেছে। অ্যানি সম্মতি জানিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অ্যানির কাছে আরও 20 মিনিট ব্যয় করে সিঁড়ির কাছে আরও 20 মিনিট ব্যয় করে অপেক্ষা করে। এরপর সিঁড়ি দিয়ে নেমে পুনরায় কিচেনের দিকে যায়। কিচেনের 7 জন স্টাফকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। এতক্ষণে সবাই এভাবে জ্ঞান হারিয়ে ফেলল। সিডেটিভ ড্রাগের তাহলে অনেক পাওয়ার। অ্যানি অথরের রহস্যময় হাসি ফুটিয়ে করিডোরের দিকে এগিয়ে যেতে থাকে। বুকটা তুলনার চেয়ে বেশি ধরফর করছে। ম্যানশন থেকে বের হয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়ায়। লম্বা করে শ্বাস টেনে 2 হাত আকাশে মেলে ধরে। এটাই তো আমার জীবন, মুক্ত পাখির মতো ছুটে বেড়ানো, অথচ নিয়তি আমাকে পোষা প্রাণী বানিয়ে রেখেছে একজনের। অ্যানি চারপাশে তাকায়। সবাই ঘুমন্ত অবস্থায় পড়ে আছে। কেউ অর্ধ শুয়ে আছে, কিছুর সাথে হেলান দিয়ে কেউ মুখ থুবড়ে পড়ে আছে। অ্যানি চারপাশ চোখ ঘুরে ধীর পায়ে মেইন দরজায় হাত রাখে। যে দরজার সামনে শত শত গার্ড থাকে, আজ সে দরজার সামনে কেউ নেই। সে এখন মুক্ত। অ্যানি নরম হাতে চোখ বন্ধ করে দরজাটা খুলে ফেলে। জুতাহীন ডান পা মেঝেতে স্পর্শ করতেই বিড়বিড় করে ওঠে, বিসমিল্লাহ, আল্লাহ রক্ষা করো আমাকে। ব্যবসা কেবল মুনাফা অর্জনের মাধ্যম নয়, এ এক বহুমাত্রিক যুদ্ধক্ষেত্র, যেখানে কৌশল, ধৈর্য, সময়জ্ঞান এবং পরিপ্রেক্ষিত বিবেচনা মিলিয়ে গড়ে ওঠে বিজয় অভিযান। এখানে প্রতিদ্বন্দ্বী মানে প্রতিপক্ষ নয়, বরং নীরব শত্রু। আর চুক্তিপত্র মানে যুদ্ধবিরতির শর্ত, যা এক ফালি কাগজে লেখা হলেও তার পেছনে থাকে শত কৌশলের ছায়া। প্রত্যেক বিনিয়োগ এক একটি রণনীতির নামান্তর, আর বাজার বিশ্লেষণ হলো ভূরাজনীতির সমান্তরাল মানচিত্র। মুনাফার হারের ওঠানামা যেন অর্থনৈতিক আবহাওয়া ভবিষ্যদ্বাণী, আর যার গাণিতিক সংজ্ঞা থাকলেও বাস্তবরূপ গভীর অনিশ্চয়তায় ঘেরা। একটি সফল ব্যবসায়িক কাঠামো কখনোই কেবল পণ্য ও সেবার বিনিময়ে সীমাবদ্ধ নয়, বরং এটি এক মনস্তাত্ত্বিক খেলা, যেখানে ব্র্যান্ড ইমেজ, গ্রাহকের বিশ্বাস, কর্মীদের আস্থা এবং প্রতিপক্ষের দুর্বলতা সব একত্রে নিয়ন্ত্রণ করতে জানতে হয়। ব্যবসায়িক জগতে নরম ভাষা অনেক সময় কঠিন সিদ্ধান্তের আগাম বার্তা হয়ে দাঁড়ায়। এখানে চুপ করে থাকা মানেই দুর্বলতা নয়, তা হতে পারে আগাম ঝড়ের পূর্বাভাস। দামি পোশাক আর ঝলমলে কনফারেন্স টেবিলের পেছনে থাকে লোভ, লোকসানের পাণ্ডুলিপি, যাকে শুধুমাত্র আর্থিক নয়, কূটনীতিক দক্ষতাও পাঠোদ্ধার করতে হয়। সর্বোপরি ব্যবসা হলো প্রজ্ঞার শাসন এবং সময়ের সঙ্গে সমঝোতার সংবেদনশীল প্রয়োগ, যেখানে প্রতিটি সিদ্ধান্ত এক একটি সম্ভাবনার দুয়ার খুলে দেয় বা চিরতরে বন্ধ করে দেয় এক সম্ভাব্য সাম্রাজ্যের পথ। গুপ্তঘরের গহ্বরে মাফিয়া কনক্লেভ, প্রচলিত বিশ্বের সমস্ত সংবেদনশীল তথ্য প্রবাহের পরিসীমার অতীত। ভূগর্ভস্থ এক শীতল ধাতব প্রকোষ্ঠে, যেখানে ইথারনেট কিংবা উপগ্রহ তরঙ্গ কল্পনাতেও প্রবেশের সাহস পাই না, সেই অতল গোপন আস্তানায় সমবেত হয় হেভিওয়েট অপরাধ জগতের শীর্ষ সারির গ্যাংস্টাররা। এই সভা কোনো সাধারণ সমাবেশ নয়, এ এক নৈশব্দপূর্ণ অথচ তীব্র দৃষ্টিবাণীর বিনিময়রত অন্তঃশত্রুদের অস্পষ্ট সাম্যচুক্তির অবধারিত সংকেত। কক্ষটির চারিপাশে টাইটানিয়ামের প্রাচীর, সাউন্ডপ্রুফড সিলিং আর একমাত্র প্রবেশদ্বারে স্থাপনকৃত ট্রাই-লেভেল বায়োমেট্রিক স্ক্যানার এতটাই অনুপ্রবেশ নিরোধক যে একটি সাপদ পক্ষীকেও নিঃশব্দে ডানা ঝাপটানোর অনুমতি নেই। এখানে ঢোকার আগে রক্তানুগত্যের প্রমাণও পর্যাপ্ত নয়।
প্রয়োজন পড়লে অতীত মুছে দেওয়া হয়। পুরো বিশ্ব মিলিয়ে 200 গ্যাংস্টার উপস্থিত আছে এখানে। সবাই নিজ স্থানে বসে আছে, গম্ভীর হয়ে শুধু একজনের জন্য অপেক্ষা করছে। কিছু মুহূর্তেই তার আগমন ঘটে। কক্ষের কেন্দ্রস্থলে স্থাপিত গোলাকৃতি টেবিলের দক্ষিণ পশ্চিম কোণে এক নিকট অন্ধকারাচ্ছন্ন বৃত্তে হঠাৎই আবির্ভূত হন গ্যাংস্টার বস নিক জেভরান। তার আগমন আলোর অভাবেও দৃশ্যমান। শব্দহীন পদচারণায় নিঃশ্বাসহীন পরিবেশে তার উপস্থিতি এমনই প্রভাবশালী যে বাকিরা গলায় পেঁচানো হীরার মালা, কোকেন মাখা আঙ্গুল কিংবা সোনার ঘড়ি পরিহিত হলেও আপনা আপনি নিঃশব্দ হয়ে যায়। লিক গ্রীবাতেশ নাড়িয়ে সবার দিকে এক পলক তাকায়। লিকের চাহনি যেন রক্ত শোষণকারী হাইপার সেন্সর। তার শরীরে কালো সিল্কের স্যুট, হাতে পরা একজোড়া এলয় প্লেটেড গ্লাভস, চোখে কাস্টমাইজড মিরর টিটেন্ট গোগলস। একই ভঙ্গিতে গিয়ে নিজের বরাদ্দকৃত আসনে বসে পড়ে। লিক কাউচের উপরে রাখা প্রতিটা কাগজপত্র পরখ করে ঠান্ডা কণ্ঠে বলে, প্রতিটি স্পর্শহীন সমীকরণ, যার কেন্দ্রবিন্দুতে ঘূর্ণায়মান রয়েছে আমাদের অস্তিত্বের মৌলিক চক্রান্ত সমূহ, সেগুলির পুনর্বিন্যাস এখন অপরিহার্য। চতুর্থ জোনে অপারেশনাল স্ট্যাটিকতা কোনো বিচ্ছিন্নতা নয়, বরং গহীন মৌন বিদ্রোহ। তার প্রতিক্রিয়া হবে আপাত নির্বাক কিন্তু সুপরিকল্পিত। ডন লোরেঞ্জো জেনেটিক ড্রাগ সিন্ডিকেটের চিফ এক্সিকিউটর বলেন, ভিনসেন্তে রুশে আর্মস লজিস্টিকস হেড বলে, মারিও কোয়ান্টাম ফেরেলি ফিনান্স ইনফিল্ট্রেশন ও ব্ল্যাক ব্যাংকিং বিশেষজ্ঞ বলেন, সেরাফিনা ব্ল্যাক মনস্তাত্ত্বিক হিট স্ট্র্যাটেজিস্ট বলেন। ডন কায়াত ইতালি মাফিয়া গম্ভীর কণ্ঠে বলে, আমরা আজ এখানে এসেছি অস্ত্র ব্যবসার ভবিষ্যৎ রূপলেখা নিয়ে। ইউক্রেন যুদ্ধ, আফ্রিকার সংঘর্ষ আর মধ্যপ্রাচ্যের অস্থিরতা, সব মিলিয়ে বাজার এখন উন্মুক্ত। কিন্তু আমরা এখনও নিজেদের একে অপরের গলায় ছুরি ধরছি। মাক্সিম ইভানোভ রাশিয়ান মাফিয়া শীতল স্বরে হেসে বলে, শত্রুরা অস্ত্র ব্যবহার করে, আমরা স্মৃতি মুছে ফেলি। আগামী চুক্তিগুলোতে ট্রমা ইনসেপ্টেড কন্ট্রাক্ট বাধ্যতামূলক করা হোক। যারা আমাদের জন্য কাজ করে তাদের মস্তিষ্কে গেঁথে দেওয়া হবে প্রোগ্রামটা আনুগত্য। আজকে সবাই গৃহীত প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়নের পূর্বে প্রত্যেক ক্লাসিফাইড নোডে মিউটেড অথরিটি ট্রান্সফার কার্যকর করা হবে। মনে রেখো, আমরা অস্ত্র গ্রহণ করি না, অস্ত্র ধারণ করে আমাদের নামে। মিস্টার ওয়েই ঝাং চায়না ট্রাই অ্যাট মাফিয়া চোখ শুরু করে তাকিয়ে বলে, কাজু হিরো টাগেদা জাপান ইয়াকুজা শব্দে শীতল গম্ভীরতা নিয়ে বলল, আমরা কখনো প্রযুক্তির বিরুদ্ধে না, কিন্তু সম্মানের ঘাটতি হলে অস্ত্র নিরর্থক। বাজারকে আগে শৃঙ্খলা শেখাতে হবে, না হলে এগুলো শুধু ভবিষ্যতের সব গাথা লিখবে। এল সিনিয়র ব্লাস্কো মেক্সিকান কার্টেল ঘাড় কাত করে, লাল পানামা টুপিতে আঙ্গুল ঘোরায়, এরপর বলে, সালেম আরসালান তুর্কি মাফিয়া চোখে আগুন আর ঠোঁটে বিষ নিয়ে হুঙ্কার ছাড়ে। এরপর নিকের দিকে তাকাতেই নিক ঠান্ডা গলায় বলে, পরের বার এমন হুঙ্কার আসলে জ্যান্ত পুঁতে ফেলবো সারেম। সালেব রাগে কির মিরিয়ে ওঠে। নিক ভ্রু নাড়ায়। আরিশ পেছনের অন্ধকার থেকে বেরিয়ে এসে গম্ভীরতা টেনে চেয়ারে বসে, ঠোঁট কামড়ে জিজ্ঞাসা করে, টার্গেট, আমরা বাজারের নিয়ন্ত্রণ চাই না, আমরা বাজারটা রিডিজাইন করছি। তোমরা বিক্রি করো অস্ত্র, আমরা বিক্রি করি অনুমতি। তোমরা ভয় দেখাও রক্ত দিয়ে, আর আমরা ভয় বানাই ডেটা দিয়ে। টেবিলে রাখা লাল ফোল্ডারের মাঝে হঠাৎই ভেসে ওঠে ডেটা স্কিম। সব মাফিয়াদের অস্ত্র ডিপো, সরবরাহ রুট আর দুর্বলতা লিস্টেড। সবার চেহারা সাদা হয়ে যায়, ভয়ে সামান্য ঠোক গিলে। মাক্সিম ইভানোভ চোখ সরু করে বলে, আরিশ বাঁকা হেসে বলে, না, আমরা কেবল জানিয়ে দিচ্ছি, আগামী 5 বছরে যাদের হাতে ডেটা প্লাস অস্ত্র প্লাস লোকাল পলিটিক্স থাকবে, শাসন করবে তারাই। আমরা এসেছি আলোচনায়, যুদ্ধ চাইলে তাও পাবে। কাজুহিরো চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে বলে, সে নিজের পথ তৈরি করছে এবং আমরা তা দেখছি।
এই সমাবেশ দীর্ঘ 7 ঘন্টা চলে। পরিসমাপ্তিতে সবাই রাশিয়ান ভদকা ওয়াইন নিয়ে উল্লাস পালন করে। কেউ কেউ নারীদের সাথে নিষিদ্ধ অশালীন কাজে মেতে ওঠে। নিক মেয়েগুলোর দিকে এক পলক তাকিয়ে মুখ বিকৃত করে ফেলে, কিছু বিশ্রী গালি প্রয়োগ করে থুতু ফেলে। নিক সামনে এগিয়ে যাবে, আচমকা একটা বিয়ে এসে তার গায়ে ঢলে পড়ে। সাথে সাথে নিক ঘৃণায় চেঁচিয়ে ওঠে। নিকের এমন ঘর কাঁপানো গর্জনে বিটি কেঁপে ওঠে। পার্টির মধ্যে সব বুড়োদের মধ্যে এমন হ্যান্ডসাম ছেলে দেখে নিজেকে আটকাতে পারেনি, তাই তো এমনভাবে এসে জড়িয়ে ধরেছিল, কিন্তু এমন ভয়ানক গর্জনের সম্মুখীন হবে ভাবেনি। মেয়েটি থেমে যায়, পুনরায় নিকের কাছে এসে দাঁড়ায়। তার গলার কাছে শাহাদাত আঙ্গুল দিয়ে স্পর্শ করে নিচে নামাতে নামাতে বলে। নিকের চোখ লাল হয়ে ওঠে, ধূসর মণিগুলোর পাশ দিয়ে যেন রক্ত জমাট বেঁধে গিয়েছে। সামান্য ঠোঁট কামড়ে বলে, সামলাতে পারবে নাকি 1 মিনিটেই শ্বাসরোধ হয়ে মরে যাস? কিন্তু আমি থেমে যাব না, তোর মৃত লাশের উপর দিয়েই সব করব। মেয়েটি শব্দ করে হেসে ওঠে। নিক এক পলক তাকায় মেয়েটার হাতের দিকে, যেটা বর্তমানে তার কালো ব্লেজারটা খোলার চেষ্টা চালাচ্ছে। নিক এদিক সেদিক তাকিয়ে আচমকা মেয়েটার হাতে সরু ছুরি বসিয়ে দেয়। মেয়েটা চিৎকার করারও সুযোগ দেয় না, মুখ চেপে ধরে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দাঁত পিষে বলে, How dare you touch me, you filthy whore! মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে। নিকের দিকে কান্না ভেজা চোখে তাকায়। নিক মেয়েটার দিকে না তাকিয়ে অন্য দিকে ফিরে বলে, তোর উপর তো কুকুরও প্রস্রাব করবে না, লজ্জায় মাথা নুইয়ে ফেলবে। ভাবলি কিভাবে তোকে নিয়ে আমি আনন্দ উল্লাসে মেতে উঠবো? আমাকে সামলানোর জন্য আমার বউ আছে, তোর মতো স্লাটের প্রয়োজন নেই। নিক চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাত দিয়ে 2 বার তালি বাজাতেই 2 জন বিশালদেহী ব্যক্তি এসে হাজির হয়। কোচকোচে কালো তাদের শরীর, বিশালদেহী তাদের শরীর, পরনে বস্ত্র হিসেবে একটা হাঁটুর উপর পর্যন্ত শর্ট প্যান্ট। অর্ধনগ্ন শরীরে 2টা বিশালদেহী ব্যক্তিকে দেখে মেয়েটি উঠে দাঁড়ায়, ভয় নিয়ে বলে। নিক বাঁকা হেসে বলে, তোমাকে মধু খাওয়াতে বেবি। মেয়েটি আচমকা চেঁচিয়ে ওঠে। নিক মেঝেতে থুতু ফেলে বলে, তোর থেকে ভালো। জাস্ট তোদের মতো কিছু মেয়েদের কারণে পুরো নারী জাতিকে গালি শুনতে হয়। কেউ সম্মান ধরে রাখার জন্য মৃত্যুকে আলিঙ্গন করে, আবার কেউ নিজেকে সবার সামনে বিলিয়ে দেয়। নে এবার 2 জনের ঠেলা সামলা। মেয়েটি নিকের পায়ে এসে ঝাঁপিয়ে পড়ে। মেয়েটার স্পর্শে যেন এখন রাগ আকাশ সমান, পা দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয়। মেয়েটা গিয়ে অনেকটা দূরে ছিটকে পড়ে। নিক চোয়াল শক্ত করে বলে, তোর মতো এমন 1-2টা মেয়ে মরলে কিচ্ছু হবে না, আবার বেঁচেও যেতে পারিস। আমার কাছে ক্ষমা নামক কোনো শব্দ নেই। যেমন চেয়েছিস তেমন দিয়েছি, জাস্ট মানুষটা বদল হয়েছে। নিক ঠোঁট কামড়ে লোক দুটোকে ইশারা দিয়ে বেরিয়ে যায়। নিক বেরিয়ে যেতেই মেয়েটা সেদিকে দৌড় দেয়, কিন্তু সাথে সাথে একজন ধরে ফেলে। মেয়েটা ছোটার জন্য ছটফট করতে থাকে। একটা লোক পৈশাচিক হেসে বলে। লোক 2টা কামনার দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে এগিয়ে যায়। নিক রুম থেকে বেরিয়ে আসে, ঘৃণায় শরীর ঘিন ঘিন করছে। সামনে আরিশকে দেখতে পেয়ে কপাল কুঁচকায়। আরিশ নিকের কাছে এগিয়ে এসে বলে, নিক চারিদিকে এইসব বিরক্ত লাগছে, চল মেয়ের সরে ফিরে যাই। আরিশকে সরিয়ে বলে, সামনে থেকে সর, শরীরে নোংরা লেগে আছে, দ্রুত শাওয়ার নিতে হবে। আরিশ নিকের পুরো শরীরের দিকে তাকিয়ে বলে, শরীর তো একদম ঠিক আছে, নোংরা কোথায় পেয়েছিস? নিক চোখ পাকিয়ে তাকায়। আরিশ শব্দ করে হেসে বলে, মেয়েটাকে কি করেছিস? নিক বিরক্তি নিয়ে বলে। আরিশ ঠাট্টা করে বলে, মেয়েরা স্পর্শ করলে তোর শরীর এমন ছ্যাপ করে ওঠে কেন? কোনোভাবে কি তোর অঙ্গ ঝাড়া করে? বাঁকা হেসে বলে, আর পুরো পৃথিবীর মধ্যে শুধু একটা নারী আমাকে কন্ট্রোললেস করার ক্ষমতা রাখে। ওর সান্নিধ্যে গেলে শুধু অঙ্গ নয়, আরো অনেক কিছুই জ্বালা করে। আরিশ চোখ বড় বড় করে ফেলে, সামান্য কেশে বলে। অডিও বুক ভুলেও প্রয়োগ করিস না। নিক এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। আরিশ পেছনে পেছনে গিয়ে বলে, আমাকে একটু শিখাবি দোস্ত? নিক ভ্রু কুচকে বলে, তোর সাথে নাজলের বিয়ে কোনো এক কারণে হয়েছে, অডিও বুক প্রয়োগ করার জন্য দেইনি। শালা নজর ঠিক কর। আরিশ নাক ছিটকায়। এই বারুদ বোমার সাথে কে যাবে? মাঝে মাঝে ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলি। বাল, তোর সেই কাজ সমাপ্ত কর, আর সহ্য করতে পারছি না। মেরে ফেললে আবার এসে আমাকে ধরবি। দুনিয়াতে মেয়ের অভাব পড়েনি, এই ব্যাডা মার্কা মেয়ের কাছে আমি যাব। নিক চোখ ছোট ছোট করে বলে,
ব্যাডা মার্কা? তুই কিভাবে জানলি? ও মেয়ে নাকি ছেলে? আরিশ থতমত খেয়ে বলে। সেসব ইঙ্গিত দেয়নি। মেয়েরা সবসময় কোমল হয়, কিন্তু এই মেয়ে একটা তীব্র ভাইরাস, নাজেহাল করে ছাড়ছে আমাকে। মেয়েদের কোনো গুণ নেই, সেজন্য বলেছি। নিক গম্ভীর নিঃশ্বাস ছাড়ে, ওয়াশরুমের ভেতরে ঢুকে আরিশের দিকে তাকায়। আরিশ কথা বলতে বলতে নিজেও ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ছে। নিক সহজ কণ্ঠে বলে, আমার সাথে শাওয়ার নিয়ে আর ইচ্ছে করছে নাকি তোর? তাহলে আয়, প্যান্ট শার্ট খুলে ভালোভাবে শাওয়ার করিয়ে দিচ্ছি। আরিশ নিজের অবস্থান লক্ষ্য করে, নাক ছিটকে চেঁচিয়ে ওঠে, 2 পা পিছিয়ে যায়। নিক ঠোঁট কামড়ে হেসে দরজা লাগিয়ে দেয়। আরিশ বিড়বিড় করে ওঠে, শালা লুচ্চা, একদিন জং ধরবে দেখে নিস। গাড়িটা পার্কিং এরিয়াতে এসে থামে। প্রতিটা গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই অসম্ভবভাবে ভয়ে কাঁপছে। নিক গাড়ি থেকে নেমে সবার দিকে এক নজর তাকায়, এরপর গম্ভীরতা টেনে মেনশনের দিকে এগিয়ে যায়। আরিশ আর অথিরাজ গাড়ি থেকে চাবি খুলে তারাও মেনশনের দিকে এগিয়ে আসে। মেন করিডোর পেরিয়ে আরিশ ডিভানের উপরে গিয়ে বসে পড়ে। ক্লান্ত শরীরটা ডিভানে পিঠ ঠেকিয়ে এলিয়ে দেয়। নিক 1 মিনিট সময় ব্যয় না করে উপরের দিকে অগ্রসর হয়। আরিশ কিছুটা ঠাট্টা করে বলে, রুমে চিল আসেনি যে তোর বউকে তুলে নিয়ে যাবে? পাগলের মতো না ছুটে ধীরে ধীরে সুস্থে যা। নিক বিরক্তির নিঃশ্বাস ফেলে। নিককে এমন বেপরোয়া ভাবে উপরে উঠতে দেখে সামান্য হাসে। এরপর পুনরায় উচ্চস্বরে নিককে শুনিয়ে বলে, মাত্র 1 রাত বউ ছাড়া ছিলি ব্রো, এমন বেপরোয়া হয়ে যাবে ভাবিনি। মেডিসিন কিছুটা কম প্রয়োগ করিস, নাহলে সহ্য করতে না পেরে পালাবে। আরিশ লাইন শেষ না করতেই নিক রুমের ভেতরে প্রবেশ করে। রুমের দরজা খোলা দেখে কপাল কুঁচকে ফেলে। রুমে ঢোকার মুহূর্তে গ্যাংস্টার বসের চোখ তীক্ষ্ণ শকুনের মতো ঘুরে যায় চারিপাশে। নিকষ অন্ধকারের ভেতর, যেখানে প্রতিটি কোণ তার নজর বন্দি ছিল, কিন্তু রুম সম্পূর্ণ খালি। সেখানে আজ এক অপার শূন্যতা, কারোর উপস্থিতির ছায়াটুকুও নেই। বিছানার চাদরে নেই তার সুবাস, আয়নার সামনে পড়ে নেই তার চুলের ক্লিপ। একদম হঠাৎ করে সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে গেছে বাতাসে। এক হঠাৎহীনতা, নিঃশব্দ চিৎকার বসের হৃৎপিণ্ড বিদীর্ণ করে দিচ্ছে। গ্যাংস্টার বসের চোখ মুহূর্তেই লাল হয়ে ওঠে, ঠোঁটের কোণে জমে ওঠে রক্তিম বিষ। প্রথমে ধীরে ধীরে এগিয়ে আসে, চোখ দুইটা থেকে যেন আগুন বের হচ্ছে। অতঃপর হঠাৎ প্রবল গর্জনে সে ছুঁড়ে ফেলে ডেস্কের পাশে রাখা রিভলভার কেস। একে একে গুলি চালায় দেয়ালে ঝোলানো আয়নাটির দিকে। আয়নায় প্রতিফলিত প্রতিচ্ছবির সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয় তার অহংকার, তার দাবি আর তার মালিকানা। গুলির শব্দে কেঁপে ওঠে কক্ষের বাতাস। সাউন্ড প্রুফ রুমে বয়ে চলা তাণ্ডব বাহিরের দুনিয়া থেকে আলাদা। নিক চুল খামচে ধরে বিছানার এক কোণে বসে পড়ে। টেবিলের উপরে রাখা সিগার কেস, ক্রিস্টালের গ্লাস, হুইস্কির বোতল সবকিছু আছড়ে ফেলে দেয়। গ্লাসের টুকরোর মতো তার ভেতরের সহ্য ক্ষমতা ছড়িয়ে পড়ে চারিদিকে। মেঝের ওপরে দিয়ে নিক নিজে পা মারিয়ে হেঁটে যায়। জুতা ভেদ করে রক্তাক্ত হতে থাকে পায়ের তলা, তবু মুখে একটুও বিকার নেই। রাগে চোয়াল শক্ত করে বেলকনির দিকে এগিয়ে যায়। কারোর কোনো অস্তিত্ব নেই। নিক কিছুক্ষণ দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস টানে। ওয়াশরুমে চেক করে ডিভানে গিয়ে বসে। চোখ দুইটা ধীরে ধীরে লাল হয়ে হিংস্র হতে শুরু করে। লাল কালারেরও মধ্যে বসে থাকা সোনালি চুল, গভীর সমুদ্রের নীল চোখ, দামি ঝলঝল করা মুক্তাটা নেই। তাই তো তার কাছে রুমটা বেশ অন্ধকার লাগছে। কপালের ডান অংশ বৃদ্ধা আঙ্গুল ঘেঁষে বেপরোয়াভাবে দাঁড়িয়ে যায়। ফর্সা মুখটা রক্তিম হয়ে উঠেছে। কাউচের উপরে রাখা ল্যাপটপটা শক্ত আঙ্গুলে টিপতে থাকে। অনাকাঙ্ক্ষিত জিনিসগুলো চোখে পড়তে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। রাগে ল্যাপটপটা মেঝেতে সর্বশক্তি প্রয়োগ করে ছিটকে ফেলে দেয়। রাগে পাগলের মতো এদিক সেদিক তাকায়। ছন্নছাড়া হয়ে চুল খামচে ধরে বিড়বিড় করে ওঠে, ভেবেছিলাম আর আঘাত করব না, আমার হিংস্র ভালোবাসা তোমাকে দেখাবো না, আমার আসল রূপ আর প্রয়োগ করব না। কষ্ট হলেও ভালোটা দেখিয়ে আগলে রাখবো। সুযোগ কেড়ে নিলে, ঘুমন্ত সিংহকে আবারও জাগ্রত করলে, পরপুরুষের সামান্য স্পর্শ লাগলেও সেই শরীর আমি এই সিঁড়ি পুড়াবো। তোমাকে আঘাত করতে ইচ্ছে করছে, সমুদ্রের তলদেশে থাকলেও আমি বের করে আনবো। মরে গেলে মৃত লাশ নিয়ে আসবো, লাশের উপর প্রতিটা শাস্তি প্রয়োগ করব, কিন্তু তোমার কোনো মুক্তি নেই। নিক চাবিটা নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে।
বুকে ব্যথা অনুভব করতেই ডান হাত দিয়ে চেপে ধরে। রাগে শরীর কাঁপছে। বাহিরের প্রতিটা সিসি ক্যামেরা দেখা উচিত। এত বডিগার্ডের মধ্যে দিয়ে সামান্য শত্রু পর্যন্ত ঢুকতে পারে না, সেখানে এই মেয়ে পালিয়ে গেল কিভাবে? নিক অধৈর্য হয়ে নিচে নামে। আরিশ মোবাইলে গুরুত্বপূর্ণ কাজ করছিল। নিককে এমনভাবে নিচে নামতে দেখে কপাল কুঁচকে ফেলে। আরিশ ঠাট্টা করে বলে, এত দ্রুত খেয়ে ফেললি? মানে মেডিসিন দিয়েছিস ব্রো? নিক আচমকা প্রগাঢ় ক্ষুব্ধতায় আরিশের কলার চেপে ধরে হুঙ্কার ছাড়ে। কোথায় গিয়েছে ও? কেন গিয়েছে? ও জানতো না বাহিরের জগৎ তার জন্য নিরাপদ নয়? আমি আঘাত করলেও তো আগলে রেখেছি। তাহলে কেন গিয়েছে বল? নিকের লাল হয়ে যাওয়া চোখ দেখে আরিশ কপাল ভাঁজ করে ফেলে। এই ছেলে হুট করে এমন রেগে আছে কেন? কে কোথায় চলে গিয়েছে? আরিশ সোজা হয়ে দাঁড়িয়ে বলে। কে চলে গিয়েছে? নিক বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলে, ও, সামান্য সময়ের ভেতরে কোথায় খুঁজবো? আমার আগে যদি ইগর, কায়াত, অন্যান্য মাফিয়াদের হাতে পড়ে যায় কি হবে বলতো? যদি আমি পেয়ে যাই তাহলে জ্যান্ত কবর দিলে কি খুব বেশি অন্যায় হবে? অথবা বেল্ট দিয়ে আবারও রক্তাক্ত করব? ওই মেয়ের রক্ত দিয়ে হাত রক্তাক্ত করার ইচ্ছে হচ্ছে। আরিশ নিকের অস্বাভাবিক আচরণে চোখ গিলে বলে। অ্যানি রুমে নেই, কিন্তু বাড়ির বাইরে পা রেখেছে কিভাবে? নিক আরিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রিভলভারটা হাতে শক্ত করে তুলে নেয়। বহিরাঙ্গনে গিয়ে প্রতিটা গার্ডের দিকে তাকায়। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে আতঙ্কে জমে গিয়েছে। প্রতিটা সিসি ক্যামেরা চালু করা হয়েছে। চিত্রাবাসী মুখে কাপড় কুঁজে রেখেছে। ভয়ে পায়ের নিচ দিয়ে শিরশির করে উঠছে। নিক মনিটরে গভীর দৃষ্টি নিক্ষেপ করে। অ্যানি প্রতিটা পদক্ষেপ ঝলঝল করছে। চিত্রার সাথে কথা বলতে দেখে কপাল কুঁচকে ফেলে। ভয়ানক দৃষ্টি ফেলে গর্জে ওঠে। ওর সাথে আপনার কি কথা ছিল? চিত্রা শুকনো ঢোক গিলে। ভয়ের কারণে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। শরীরে ঘেমে যাচ্ছে। কোনো মতে অস্পষ্ট আওয়াজে বলে, আমি ম্যাডামের কাছে গিয়েছিলাম, প্রয়োজনে কিছু লাগতে পারে সেটা ভেবে। উনি আমাকে পেয়ে বেশ খুশি হন। ওনার জীবনে কিছু গল্প বলেছি, আর কিচ্ছু নয়। নিক অদ্ভুতভাবে তাকালো চিত্রার দিকে। চিত্রা নিকের এমন অদ্ভুত চাহনি দেখে বরফের মতো জমে যায়। কি ভয়ানক শকুনের মতো তার দৃষ্টি। রান্নাঘরের অংশ চোখে পড়তে চোয়াল শক্ত করে ফেলে। দুইজন স্টাফ অ্যানির দিকে মোহিত হয়ে তাকিয়ে আছে। নিক হাতে থাকা রিভলভারটা তুলে নেয়। এরপর পুরো স্টাফদের দিকে এক পলক নজর রাখে। পুনরায় নিজের দৃষ্টির সামনে নিয়ে আসে। 2 মিনিটের মধ্যে শোনা যায় 10টা গুলির শব্দ। সবাই ভয়ে জমে যায়। প্রতিটা গার্ড আর স্টাফ মেঝেতে তাকায়। 2 জন স্টাফ মাটিতে গড়িয়ে পড়ে। তাদের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে লাল তরল রক্ত। সেই লাল রক্ত ছিটকে পড়ে অনেকের শরীরে। ভয়ে কাঁপছে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটা লোকজন। আরিশ গম্ভীর নিঃশ্বাস ফেলে। মারার কারণ বুঝতে বাকি নেই। নিক 1500 গার্ডদের দিকে ইশারা দিয়ে বলে, আগামী 1 ঘন্টার ভেতরে এই মেয়েকে আমি অক্ষত চাই। পুরো দক্ষিণ আফ্রিকার রাস্তা আটকে ফেলো। একটা মাছিও যাতে যাতায়াত করতে না পারে। সমুদ্রের তলদেশ, সাত তবক জমিনের নিচে, যেখানে থাকুক না কেন, এই মেয়ে খুঁজে বের করো। যদি বের করতে না পারো তাহলে প্রতিটা তীরের আঘাত সহ্য করার মনোভাব পোষণ করে ফেলো। নিক কথাটা বলে আর দাঁড়ায় না। এলোমেলো অধৈর্য পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। আরিশ নিকের অবস্থা দেখার জন্য তাকাতে আটকে ওঠে। নাক দিয়ে রক্ত পড়ছে। আরিশ দৌড়ে নিকের কাছে যায়। হাত শক্ত করে চেপে ধরে বলে, নিক, তোর নাক দিয়ে ব্লাড বের হচ্ছে। অতিরিক্ত ব্লিডিং হলে খারাপ কিছু ঘটে যাবে। শান্ত হ ভাই। অ্যানিকে আমরা পেয়ে যাব। প্লিজ শান্ত হ। নিক ড্রাইভিং সিটে বসে থেমে হুঙ্কার ছেড়ে বলে, আমি এই মেয়ের শরীরের রক্ত দেখতে চাই, আর এটা খুবই শীঘ্রই। নিক টিস্যু দিয়ে নাকের রক্ত মোছে। গাড়ি স্টার্ট দিবে তার আগে আরিশ ঝড়ের গতিতে নিকের হাত চেপে ধরে। নিকের আগে চোয়াল শক্ত করে বলে, আমার সময় নষ্ট করছিস কিন্তু। হাত ছাড়, না হলে আহত হবি। আরিশ জেদি গলায় বলে, আমাকে মেরে যদি তোর মস্তিষ্ক ঠান্ডা হয় তাহলে মারতে পারিস, কিন্তু এই মুহূর্তে তোকে যেতে দিব না। তীব্র দহনে উন্মাদ হয়ে উঠেছিস। রাগ ছাড়তে চাইলে ছাড়। এইভাবে চেপে রাখলে অঘটন ঘটে যাবে। গ্যাংস্টার বস তো ঠান্ডা মাথার খুনি। এই রূপ ঠিক মেনে নিতে পারছি না।
ওকে এনে দে, আমি একদম ঠিক হয়ে যাব। শান্ত হ, দিয়ে আসবো। তুই শান্ত না হলে ব্লিডিং বন্ধ হবে না। নিক পুনরায় দাঁত পিষে বলে, ফাক অফ আরিশ, হাত ছাড়তে বলেছি বিচ। না, ছাড়বো না। এই অবস্থায় গেলে তুই অ্যাক্সিডেন্ট করে বসবি। নিক অধৈর্য হয়ে বাম হাত দিয়ে আরিশের নাকে ঘুষি দিয়ে ওঠে। নিকের এমন তীব্র আঘাতে আরিশ একপাশে হেলে পড়ে, নাক আর ঠোঁট কেটে যায়। আরিশ নিজেকে সামলে পুনরায় নিকের হাত ধরে। স্টপ নিক, বর্তমানে তুই শক্তিহীন হয়ে আছিস। সামনে ইগোর অথবা কায়াতকে পেলে সম্মুখীন হতে পারবি না। তোর হাতে এখনো তেজ সেলাই। তোর নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। বুকের চাপ অতিরিক্ত বৃদ্ধি পেলে বাজে কিছু ঘটে যাবে। দ্রুত চিকিৎসা কেন্দ্রে চল। নিক নিস্তেজ চোখে তাকায় আরিশের দিকে। তুই নাক দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে, তাতে কোনো ভাবান্তর নেই। অদ্ভুতভাবে হেসে বলে, যাকে আগলে রাখার জন্য পুরো সাম্রাজ্যের সাথে যুদ্ধে নেমেছি, অথচ সেই আমার কলিজায় ছুরি বসিয়ে পালালো। ওকে এনে দে আরিশ। না, ওকে এনে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আজ রাতটা ওর জন্য ভয়ানক রাত হবে। এতদিন আমার নিয়ন্ত্রণ দেখেছে, আজ থেকে নিক যে প্রাণের ধ্বংসলীলা দেখবে।